নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস আমাদের বহু বছরের, ইনফ্যাক্ট 34 বছরের বামফ্রন্টের সরকারকে ফেলে দিয়ে বদলা নয় বদল চাই এর স্লোগান দিয়ে রাজনীতিতে ক্ষমতা দখল করেছিল, তারপর থেকে আমরা তাদের একটা অন্য রকমের ট্রেন্ডে দেখলাম। আমরা শুধু দেখলাম যে নানান জায়গাতে গিয়ে ওনাদের যা বক্তব্যের সঙ্গে তাদের মানে কাজের সঙ্গে কোনো মিল কোনো কোনো জায়গায় পেলাম, কোনো কোনো জায়গায় পেলাম না। তো মূলত যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে একটা জিনিস উনি আমাদের শিখিয়ে দিলেন খুব শিগগিরই, যে রাজ্য রাজনীতির মধ্যে ভোটের খেলাটা কি, ভোটটা কি করে পেতে হয়, ভোটটা কি করে আদায় করতে হয়, আর একটা বেনিফিশিয়ারি গ্রুপ কি করে তৈরি করতে হয়, কি করে সরকারের টিকে থাকতে গেলে একটা বেনিফিশিয়ারি গ্রুপকে তৈরি করে তাদেরকে ব্যবহার করতে হয়। এই কয়েকটা জিনিস আমরা 2011 পরেই কিন্তু এই তৃণমূল সরকারের কাছ থেকে শিখলাম বন্ধুরা। সরকার কাজ করবে, সরকার কাজ ভালো লাগলে মানুষ আবার তাকে ভোট দেবে, ভোটটা নিরপেক্ষ হবে, সরকার খারাপ কাজ করলে ভোট দেওয়া হবে না। জনতা বা সাধারণ মানুষ তারা অন্য একটা অল্টারনেটিভকে ভোট দেবে। এটাই ডেমোক্রেসির একটা প্রথা, এটাই ডেমোক্রেসির একটা আইডিয়াল সিচুয়েশন। কিন্তু সরকার কাজ করুক কিংবা না করুক, ভালো হোক বা খারাপ হোক, আমরা সরকারের পাওয়ারটাকে ছাড়বো না, আমরা সরকারের এই পাওয়ারে থেকেই যাব। এইটা কি করে হবে? এইটা হবে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করতে পারলে। আর এই জিনিসটা কিন্তু মোটামুটি ভাবে 2011 আগে আমরা জানতে পারিনি। ওই বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করার জায়গায় উনি প্রচুর রকমের পারমুটেশনস কম্বিনেশনস করলেন, কিন্তু একটা জায়গা খুবই এফেক্টিভলি উনি ইউজ করলেন বাই দি এন্ড অফ 2020, বাই দি এন্ড অফ 2014, 2014 সালের কাছাকাছি, যে উনি নানান রকমের ফিল্ম স্টারসদের এক কথায় বলতে গেলে জোর করেই নিজের দলের টেনে আনলেন। আর এই ফিল্ম স্টারেরা, বাংলার টলিউডের ফিল্ম স্টাররা, তারা পলিটিক্সে যোগ দেন। যারা যারা দেন না, তাদের সিনেমা চলতে দেওয়া হয় না, তাদের সিনেমা প্রডিউস করতে দেওয়া হয় না, তাদের সিনেমার যে গতি তাতে নানান রকমের বাধা সৃষ্টি করা হয়। কিন্তু ওই ধরনের সিনেমা চলতে থাকে, ওই ধরনের পরিচালকদের কাজ হতে থাকে, অভিনেতা অভিনেত্রীদের কাজ হতে থাকে, যারা তৃণমূলের ধ্বজাখানা গিয়ে ধরতে পারবে। এবং টলিউডের মধ্যেও একটা পরিষ্কার বিভেদ দেখা যায়। 2014 সালে বন্ধুরা, দেব অধিকারী, বা ওনার ফ্যানেরা ওনাকে দেবদা দেবদা করে বলে, তো দেব অধিকারী ঘাটাল থেকে তৃণমূলের হয়ে লোকসভা ইলেকশন 2014 সালে লড়ে এবং জিতে যায়। তিনি ঘাটালের এমপি হন 2014 সালে। 2014 পর 2019 সালে উনি আবার ঘাটাল থেকেই টিকিট পান তৃণমূল কংগ্রেসের, এবং উনি আবারও 2019 সালে লোকসভার মেম্বার হন। সুতরাং দুবারের এমপি উনি। এবার আবার 2024 সাল, আবার ইলেকশন আসছে। স্বাভাবিকভাবেই দেব ওখান থেকে আবারও তার টিকিট পাওয়ার কথা, সেখান থেকে আবারও তার দাঁড়ানোর কথা। কিন্তু এই যে টাইম লাইন 2014, 2019, এবার 2024, এর মধ্যে একটা ঘটনা ঘটে যায় 2022 সালে বন্ধুরা। ঘটনাটা কি, যে দেব অধিকারী মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা সিনেমা করলেন, যেটার নাম হলো প্রজাপতি। আপনারা হয়তো সকলেই দেখেছেন। অত্যন্ত সুন্দর সিনেমা, অত্যন্ত ভালো সিনেমা। এ ধরনের সিনেমার খুব অভাব আমাদের বাংলায়। সিনেমাটা শুধু অ্যাস্থেটিক সেন্সে ভালো না, সেটা বক্স অফিসেও প্রচুর রোজগার করে, যাকে এক কথায় বলতে গেলে বলা যায় সার্বিকভাবে একটা সাকসেসফুল সিনেমা। সেই সিনেমাটাকে নিয়ে হঠাৎ করে তৃণমূলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। তৃণমূলের কুণাল ঘোষ দেবের এই সিনেমাটাকে দেবের এই সিনেমাটাকে ক্রিটিসাইজ করে উঠলেন। উনি বললেন যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেব ভুল করেছে। মিঠুন চক্রবর্তীকে কেন টার্গেট করলো এন্টায়ার তৃণমূল দল? তার কারণ মিঠুন চক্রবর্তী বিজেপির লিডার। অন্যদিকে দেবের কিন্তু পরিষ্কার বক্তব্য ছিল যে আমরা সিনেমার রাজনীতি চাইছি না, আমরা অভিনেতা হিসেবেই ওনাকে নিয়েছি এবং উনি এসছেন বলে সিনেমাটা আরো বেশি ভালো হয়েছে। ভবিষ্যতে যদি আবার সিনেমা করতে হয়, আমার যদি আবার মিঠুন দাকে প্রয়োজন হয়, আমি আবারও ডাকবো। অতএব তৃণমূলের মধ্যে দেবের সঙ্গে একটা কথা কাটাকাটি 2022 সালে হয়ে যায়। আমি শুধু একটা লিঙ্ক বোঝার চেষ্টা করছি বন্ধুরা। আর ঠিক তারপরেই 2024-এর ইলেকশন।
গত কিছুদিন আগে একটা খবর এলো যে দেব অধিকারী, আমি খবরটাকে ভার্বাটিম পড়ে শোনাচ্ছি, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, দেব অধিকারী তৃণমূল এমপি ফ্রম ঘাটাল submitted his resignation from 3 state government committees in his constituency. তিনটে এমন কমিটি থেকে উনি, গভর্নমেন্টের কমিটি থেকে উনি রেজিগনেশন দিলেন। কোন তিনটা কমিটি যেগুলো ওনার কনস্টিটিউয়েন্সিতে পড়ে? এক, অ্যাজ এ ভাইস চেয়ারম্যান অফ বীর সিংহ ডেভেলপমেন্ট অথরিটি। দুই, চেয়ারম্যান অফ রোগী কল্যাণ সমিতি ঘাটালের সাব ডিভিশনাল হসপিটালে। তৃতীয়, প্রেসিডেন্ট অফ ঘাটাল রবীন্দ্র শতবর্ষী মহাবিদ্যালয়, মানে একটা ডেভেলপমেন্টাল উন্নয়নের জায়গা, একটা হেলথ রোগী কল্যাণ, আর একটা রবীন্দ্র শতবর্ষিকী মহাবিদ্যালয়। তো এই যে তিনটে এডুকেশন, হেলথ এবং ডেভেলপমেন্টের এই তিনটে ইম্পর্টেন্ট কমিটি থেকে উনি ইস্তফা দিলেন। উনি ডিএমকে গিয়ে তার চিঠি, ইস্তফা চিঠি, রেজিগনেশনের চিঠি লিখে জমা করে দিয়েছেন। এই নিয়ে একখানা জল্পনা শুরু হয়েছে। এটা যে ইস্তিফাটা দেওয়া হলো, এটার যে রেজিগনেশনটা দেওয়া হলো, এটা কি ওই 2022 সালে যে ফাটলটা ধরেছিল তার জন্যে? তৃণমূলের এক অংশ বলছে যে ওনাকে লেবেল করে দিচ্ছে যে উনি বরাবরের জন্য পলিটিক্সে খুব একটা ইন্টারেস্টেড ছিলেন না, হি ওয়াজ এ রিলাক্টেন্ট পলিটিশিয়ান। যদি তাই হয় তা 2014 পরে 2019 আবার টেনে এনেছিলেন কেন? শুধুমাত্র ওই ফিল্ম স্টারদের যে পপুলারিটি সেটাকে ব্যবহার করার জন্য। মানুষের জন্য ওটা কতটা অ্যাক্সেসিবল হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আগে ভোটটা চাই। আরেকটা অংশ বলছে যে না না, এসব কিচ্ছু ব্যাপার নয়, ও ইস্তিফা, ও এই রেজিগনেশন এই জন্যই দিয়েছে তার কারণ সামনে লোকসভা ইলেকশন আসছে, নিজেকে কনসেন্ট্রেট করছে লোকসভা পোলের জন্য। অন্যদিকে যারা লোকাল লোক তাদের বক্তব্য হচ্ছে যে দেব একদমই সময় দিতে পারছিলেন না, তার কাজে তারা খুশি নয়। মানুষ হিসেবে দেবকে খুব পছন্দ করছে, কিন্তু তার কাজে এখন অবধি খুশি নন। 9 মাসে 6 মাসে একবার করে দেখা পাওয়া যায়। তৃণমূলের লোকেরা এটাও বলছে হি ইজ এ বিজি ম্যান। কিন্তু মজার কথা যেটা, সেটা কয়েকটা সোর্সেস যেটা বলছেন সেটা হচ্ছে এই যে হি ওয়াজ নট হ্যাপি উইথ দি লং টার্ম প্রবলেমস দ্যাট হি ওয়াজ ফেসিং। একটা লম্বা উনি সমস্যায় ভুগছিলেন লোকাল তৃণমূলের লিডারদের সঙ্গে। ঘাটালের তার মানে লোকাল লিডার তৃণমূলের, তাদের সঙ্গে ওনার একটা মতভেদ ছিল এবং সেই মতভেদটার জন্য উনি একেবারেই খুশি ছিলেন না। এবার এই মতভেদটাকে যদি আমি 2022-এর প্রজাপতি সিনেমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করি, সেটা তো সময় বলবে। যদি দেব নিজে বলে যে কোন কারণের জন্য আমি রেজিগনেশনটা দিচ্ছি, আমার মনে হয়, আমার বিশ্বাস যে উনি যথেষ্ট বুদ্ধি ধরেন, উনি একটা ভালো মানুষ, একটা আইডিয়ালি উনি কাজ করবার করেছেন। আজ পর্যন্ত কোনোদিন তার মুখে কোনো খারাপ কথা আমরা কেউ শুনিনি। রাজনীতিতে থেকেও তৃণমূলের সঙ্গে ঘর করেও একটা মানুষ যে নিজের কথাবার্তা বুঝে সুঝে মান মর্যাদা দিয়ে কথা বলা, এগুলো সবসময়ের জন্য আমরা ওনাকে দেখেছি। সুতরাং ওনার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি যে উনি হট করে এসে বলে দেবেন না যে আমি এই কারণের জন্য ছেড়েছি। শুধু উনিও খুব সাবধানে সঠিক শব্দের ব্যবহার করেই উনি করবেন যখন ওনাকে জিজ্ঞেস করা হবে যে কি কারণের জন্য অ্যাকচুয়ালি আপনি ছাড়লেন। কিন্তু আজকে কমিটি থেকে রেজিগনেশন দিয়েছে, কালকে কি তৃণমূল দল থেকে রেজিগনেশন দেবে সেটা সময় বলবে। সেটা হয়তো ওই দল ছাড়ার হয়তো এটাই আজকে প্রথম পদক্ষেপ। তার কারণ উনি কিন্তু কম হ্যাঁটা খাননি প্রজাপতি সিনেমাটা করার সময়, কারণ ওই প্রজাপতি সিনেমাটাও কিন্তু নন্দনের জায়গা পায়নি। কুণাল ঘোষের মতন লোক যারা সিনেমার কিচ্ছু বোঝে না, তারা পর্যন্ত এটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2022-এর ঘটনার জন্যই কি আজকে 2024-এর রেজিগনেশন? এই লিঙ্কটা কি করা যেতে পারে দেব অধিকারীকে নিয়ে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে এখানে এই বলেই শেষ করছি। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে। নমস্কার, জয় হিন্দ। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।